দিঘি প্যাঁচার মতো মুখ করে বসে রইল। সে কি বলতে চাইছে আর এই পাগল লোকটা কি বলছে? বাসায় ফিরে মনে হয় মাথায় রোমাঞ্চে ভূত চেপেছে। দিঘি মুখ ভেঙচি কেটে অন্যদিকে মনোযোগ দিল। তবে রাজদীপের স্পর্শ আস্তে আস্তে তার শরীরের অস্থিরতা বৃদ্ধি করছে। দিঘির শ্বাস প্রশ্বাস দ্রুত ওঠানামা করছে। অন্য কিছুতে মনোযোগ বসাতে পারছে না মেয়েটা। বেশ খানিকটা সময় সুন্দর মতোই রিক্সা চলছিল। ফুরফুরে বাতাস বয়ে যাচ্ছিল চারপাশে, কিন্তু দিঘি স্বস্তি বোধ করতে পারছে না। কারণটা খুব সহজ। এই পাশে বসে থাকা ছেলেটা অনেকক্ষণ ধরে খুব জ্বালাতন করে যাচ্ছে দিঘিকে। মাঝে মধ্যে খোঁজাখুঁজি করছে, তো মাঝে মধ্যে কানে হুটহাট ফু দিচ্ছে। এই যেমন এখন দিঘির মাথায় বেঁধে রাখা চুলের ক্লিপ খুলে ফেল রাজদীপ। পিঠ পর্যন্ত লম্বা চুলগুলো সাথে সাথেই ঝুপ করে আশ্রিয়ে পড়ল পিঠে। রাজদীপ কাছে এসে সেই চুলে নিজের নাক ডুবিয়ে দিল। রিকশায় বসে থাকতে দিঘি ছেলেটাকে বাধা দিতে পারছে না। না হলে কি যে কি করতো সেটা রাজদীপকে সোজা দেখিয়ে দিত দিঘি। হঠাৎ ব্যাটারি চালিত রিকশা থেমে গেল। রাজদীপ দ্রুত পেছন থেকে হাত সরিয়ে বলল, কি হলো মামা? মনে হয় ইঞ্জিনে কোনো সমস্যা হয়েছে। আচ্ছা, এখন এটা ঠিক করবেন কিভাবে? কারখানা নিয়ে যাইতে হইব। আপনারা কষ্ট কইরা অন্য একটা রিক্সা নিয়ে নেন। রাজদীপ আছে বলে নেমে ভাড়া মিটিয়ে দিল। এদিকে দিঘি নেমে সোজা হাঁটা ধরেছে। রাজদীপ তাকে থামতে বলল, কিন্তু দিঘি থামল না। নিজের মন মতোই হেঁটে যাচ্ছে। রাজদীপের কিছু পথ ছুটে দিঘির পাশে এসে দাঁড়ালো, কিন্তু দিঘি রাজদীপকে কোনো সুযোগ না দিয়ে জোর জয় হেঁটে যাচ্ছে। রাজ্য বাধ্য হয়ে দিঘির পেছন পেছন হাঁটতে থাকলো। হুট করে একটা গান মনে পড়তেই ধরা গলায় গান ধরল সে। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করে না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আলো ভালো। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছে একা পথে। দিঘি হতবাক হয়ে থেমে দাঁড়ালো। উল্টো ঘুরে ভুরু কুঞ্চিত করে রাজদীপের দিকে তাকালো। রাজদীপ দিঘির বরাবর দাঁড়িয়ে আবারও গাইল। মুখেতে গালি মিঠা মিঠা হিয়ালি, যত খুশি গালাগালি করো লাগে ভালো। মুখেতে গালি মিঠা মিঠা হিয়ালি, যত খুশি গালাগালি করো লাগে ভালো। আমাকে পাশে নিয়ে চলো না, মিষ্টি করে তুমি কেন বলো না, তোমাকে যে আমি ভালোবাসি। দিঘি নিজেকে সামলাতে না পেরে ফিক করে হেসে ফেল। দিঘির হাসি দেখে রাজের বুক জুড়ে প্রশান্তির হাওয়া বয়ে গেল। রাজদীপ দিঘির নাক টেনে বলল, যাক, রাগ কমেছে আমার পিচ্ছি বউয়ের। দিঘি মাথা দুলিয়ে বলল। যা গান গাইলে রাগ কমবে না আবার? রাজদীপ মুচকি এসে দিঘির হাত আঁকড়ে ধরে সোজা হাঁটতে লাগলো। বেশ কিছু সময় পরে তারা পাশে এসে পৌঁছালো। বাসে এসে আবার রাজের মায়ের কাছে দিঘি রাজদীপ দুজনেই বেশ বকুনি খেলো। দিঘি গাল ফুলিয়ে রুমে এসে বসলো। রাজদীপ দাঁড়িয়ে থেকে দিঘিকে জড়িয়ে ধরে বলল, থাক, মন খারাপ করে না, মায়ের চিন্তা হচ্ছিল তাই বকেছে। কিন্তু আমার জন্য তুমি খেতে পারোনি, এটা শুনে খারাপ লাগছে। তো কি হয়েছে, এখন খাবো, যাও নিয়ে আসো খাবার। রুমেই খাবে? তুমি খাইয়ে দাও, তাহলে সব বকুনি হজম হয়ে যাবে। দিঘি হেসে মাথা নাড়িয়ে ছুটে গেল। রাজদীপ মিষ্টি হাসলো। আজ দিঘি কেমন বউ বউ লাগছে। মেয়েটার ব্যবহারে ও পরিবর্তন এসেছে। মনে হচ্ছে আগের ফুলটুসিকে ফিরে পেয়েছে সে। দিঘির ফোনটা পাশের টেবিলে রাখা ছিল। হঠাৎ টুংটাং শব্দে রাজদীপের দৃষ্টি সেদিকটায় চলে গেল। এক দুবার নয়, কয়েকবার আওয়াজ হলো। তাই রাজদীপ নিজেকে থামাতে পারল না। ফোনটা হাতে নিয়ে উপরে আসা মেসেজগুলো দেখতে লাগলো। নির্জন মেসেজ পাঠিয়েছে, লিখেছে, এই ভিডিও কোথায় থেকে পেয়েছেন? রাজদীপের বাসায় কি এমনটা আছে নাকি অন্য কোথাও? এত মানুষের ইনফরমেশন, এটা তো ডেঞ্জারাস ব্যাপার। মিস্টার রাজদীপের ফাঁসি হবে যদি এসব ফাঁস হয়। আপনি কি এটা সিক্রেট রাখতে চান নাকি আপনার হাজবেন্ডকে জেলে ঢুকাতে চান? মেসেজগুলো পড়ে রাজদীপের নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো। তখনই দিঘির আওয়াজ পেলে ফোনটা যেদিকে ছিল সেদিকে তাতে করে রেখে দিল সে।
দিঘি খাবার নিয়ে হাসতে হাসতে আসলো। রাজদীপকে খুব আয়েশ করে খাইয়ে দিতে লাগলো। রাজদীপও উপরে উপরে হাসলো, কিন্তু ভেতরে বুকটা প্রচণ্ডভাবে জ্বালাতন করে যাচ্ছে। সে জানতো একদিন এমনটা হবে, কিন্তু এত তাড়াতাড়ি কেন? খাওয়া দাওয়া শেষ হলে বাসন ধুয়ে দিঘির রুমে ফিরল। দেখলো রাজদীপ পোশাক পরিবর্তন করে শুয়ে পড়েছে। দিঘি ভুরু কুচকে বলল। আমার কথা এখনো শেষ হয়নি। রাজদীপ শুয়ে থেকেই বলল। কি কথা ফুলটুসি? কোথায় ছিলে তুমি? ও, বলছি, জেজু আমার বিশ্বস্ত পার্টনার। ওর মা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়ে। আগেও অসুস্থ ছিল, কিন্তু হঠাৎ করে অতিরিক্ত অসুস্থ হয়ে যাওয়ায় ও আমাকে ফোন করে। ওর মাকে এখানে হাসপাতালে ভর্তি করিয়েছিল, কিন্তু তেমন কাজ হচ্ছিল না। আমি ওকে ঢাকাতে নিয়ে যাওয়ার পরামর্শ দিই। আমার একটা পরিচিত ডাক্তার আছে, ওনার কাছে নিয়ে জেজুর মাকে ভর্তি করাই। আর জেজু গ্রামের বাড়িতে থাকে। ওখানে আবার কিছু মালামালের ঝামেলা হয়েছিল, সেগুলো ঠিক করতে হয় আমাকে, যা করতে অনেকটা সময় লেগে যায়। তারপর আরেক মামলা হয় মালামাল ডেলিভারির ক্ষেত্রে। ড্রাইভার জায়গাটি ঠিক চেনে না, তাই ড্রাইভারের সাথে আমাকেও যেতে হয়। নর্মালি রাঙামাটিতে ডেলিভারি দিতে গিয়েছিলাম আমরা। ওইদিকে আমি আর্মি ট্রেনিংয়ে ছিলাম 1 বছর, তাই আমার কাছে জায়গাটা সম্পূর্ণ পরিচিত। তো এই ছিল সম্পূর্ণ কাহিনী। আজ ফিরলাম রাঙামাটি থেকে। সেখানকার পরিচিত কয়েকজনের সাথে দেখা হয়ে যাওয়াতে আসতে সময়টা বেশি লেগেছে। তো আমাকে বাসায় এসব জানিয়ে যাবে না? আমি কত টেনশনে ছিলাম, তুমি কিভাবে বুঝবে? আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল পাগলি। ওদের একটারও চার্জার দিয়ে আমার ফোন চার্জ করা যাচ্ছিল না। আমি নিজেই তো পাগল হয়ে গিয়েছিলাম তোমাকে ফোন করতে না পেরে। আমার অবস্থাই বা কি খারাপ ছিল তুমি জানো? তার মধ্যে বাসায় এসে শুনি বউ বাড়িতে নেই। মেজাজ খারাপ হয় না বলো? কিন্তু চার্জ করা যাচ্ছিল না, এটা কোনো কথা হলো? একটা চার্জার কিনে নিতে। রাজদীপ নিজের ফোনটা চার্জার থেকে মুক্ত করে দিঘির সামনে ধরে বলল। দেখো, মাত্র 15% চার্জ হলো। আর যেদিকে গিয়েছি ওখানে আশেপাশে এসব কোনো দোকান নেই, থাকলে তো কিনেই নিতাম। দিঘি তাও মুখ গোমরা করে রাখলো। রাজদীপ শোয়া থেকে উঠে দিঘিকে বিছানায় বসালো। নিচের বদলে ফেলা প্যান্টের পকেট থেকে কিছু একটা বের করে হাতের মুঠো নিয়ে ফিরে এলো দিঘির কাছে। দিঘির পায়ের কাছে বসে আলতো হাতে নুপুর জোড়া দুপায়ে পরিয়ে দিল। দিঘি নিচু হয়ে ঝুঁকে বিষয়টা লক্ষ্য করলো। একরাশ মুগ্ধতায় মেয়েটার মন প্রাণ উৎফুল্ল হয়ে উঠল। রাজদীপ মুখ তুলে বলল। রাঙামাটিতে একটা মেলায় পছন্দ হয়েছে, না কিনে থাকতে পারছিলাম না। কিছু চুড়িও আছে, কাল পরিয়ে দেব। এখন পরে ঘুমালে ভেঙে যাবে। দিঘি মাথা দুলিয়ে বলল। ঠিক আছে। আজকের রাতটা খুব দীর্ঘ দুজনের জন্য। দুজনে কেউই ঘুমাতে পারছে না। রাজদীপ পূর্বের মতো দিঘিকে জড়িয়ে ধরে রেখেছে। একটু পরপর কিছু মনে করে আলতোভাবে মাথায় ঠোঁটের পরশ দিয়ে যাচ্ছে। দিঘি মুখ তুলে রাজদীপের দিকে ঠিকমতো খেয়াল করলো। 3 দিনেই বড় ছেলেটার মুখে চুলে অলিতে গলিতে কত পরিবর্তন হয়েছে। রাজদীপের চুলগুলো আগের তুলনায় বড় হয়েছে। ছেলেটা নিজের খেয়াল একদমই রাখে না। এত ব্যস্ত মানুষ কেন? দিঘি রাজদীপের চুলে নিজের হাত লেপটে অগোছালো করে দিল। তারপর অতি বিস্ময়ের সাথে রাজকে দেখতে লাগলো। চোখ পিটপিট করে ভাবলো, অগোছালো চুলে তার প্রিয় মানুষটিকে এত সুন্দর লাগছে কিভাবে? দিঘি মনে মনে বলল। রাজদীপ দিঘি ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকা দেখে হেসে ফেল। চোখের পাতায় চুমু খেলো। বেশ কিছু সময় পর দিঘি একটু উঁচুতে উঠে রাজদীপের অধরে আলতো করে অধর ছোঁয়ালো। এ পর্যায়ে দিঘির সম্মতি পেয়ে রাজদীপ আর নিজেকে দমিয়ে রাখতে পারল না। চুমন গভীর থেকে গভীরতর করলো। সময়কে বইতে দিল মন মতো, প্রশ্রয় দিল নিজের ইচ্ছাকে। রাজদীপ আর দিঘি সংসারকালীন সময় 1 মাস ধরে ভালোই চলছিল। দিঘি নিজের বাসা থেকে ফেরার 2 দিন পরে তার বাবা মণিকে মেয়ের দেখভালের জন্য নুরিগঞ্জ পাঠিয়ে দেয়। এখন রাজদীপের পরিবারের আরেক সদস্য বেড়েছে, সেটা হলো মণি। মণি এখানকার স্কুলে যায়, পড়াশোনা করে, দিঘিকে সাহায্য করে, রাতে সে রেশমির সাথে ঘুমায়। আকাশ আর রাজদীপের সম্পর্কটাও ঠিক হয়ে গেছে। রাজদীপ দুজনকে মেনে নিয়েছে, বলেছে রেশমির পড়াশোনা একটু আগালে দুজনে বিয়ে দেবে। এভাবেই সুখের সময় চলে যাচ্ছিল, আর দুঃখের সময় তত দ্রুতই এগিয়ে আসছিল। এক বৃহস্পতিবার দিকে আবারও বাবাকে দেখতে নিজের বাসায় ফিরছিল। রাজদীপ তাকে টেনে তুলে দিল। দিঘি রাজদীপকেও সাথে আসতে বলল, কিন্তু রাজদীপ জানায় তার কিছু কাজ রয়েছে, তাই কিছু করার নেই, একাই যেতে হবে। দিঘিও বেশ চিন্তাভাবনা না করে টেনে উঠে যায়। হাত নাড়িয়ে রাজদীপকে অনেকক্ষণ ধরে বিদায় জানায়।
বিদায় দেওয়ার সময় হঠাৎ দেখি আর বাসায় ফিরতে ইচ্ছে করছিল রাজদীপের সাথে আরও কিছু সময় কাটাক। হুট করে কেন জানি মনটা প্রচণ্ড পরিমাণে ভার হয়ে আসছিল, কিন্তু বিপরীত সিদ্ধান্ত নেওয়ার আগে ট্রেন ছেড়ে দেয় আর দেখি নিজের বাবার বাড়ির উদ্দেশ্যে পাড়ি দেয়। এই ছিল তাদের দুজনের শেষ দেখা। রাজদীপ সেদিন রেলওয়ে স্টেশনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল, মনে মনে কষ্ট নিয়ে কত ট্রেনে থেমে যাওয়া ফিরে যাওয়া দেখলো। তারপর বিকেল হলে বাসে এসে ব্যাগ গুছিয়ে একটা কাজে যাওয়ার কথা বলে কোথায় যেন চলে গেল। মাসের পর মাস কেটে গেল, রাজদীপ ফিরে আসলো না। দিঘি কেঁদে কেটে কুল পাচ্ছে না। দিনের পর দিন রাজদীপের জন্য অপেক্ষা করে বসে থাকে মেয়েটা। মনিও দিঘিকে সামলাতে হিমশিম খাচ্ছে। আকাশ রাজদীপকে পাগলের মতো খুঁজছে। যেদিকে রাজদীপ যেতে পারে সকল স্থানেই মোটামুটি দেখে এসেছে সে, কিন্তু কোথাও পাওয়া গেল না। বাসায় ভয়ঙ্কর দুর্ভোগ চলছে। রাজদীপের পরিবর্তে আকাশ এখন সব সামলাচ্ছে, না হলে পরিস্থিতি খারাপের দিকে চলে যাবে। সোহান মল্লিক মেয়েকে বাসে চলে আসতে বলে, কিন্তু দিঘির মন রাজদীপে নিবদ্ধ। কিছুতে শান্ত করা যাচ্ছে না তাকে। তার মনে হচ্ছে হুট করে একদিন রাজদীপ পাশে ফেলে দিঘি তার দেখা পাবে না। তখন জীবনের সবচেয়ে বড় আফসোস হবে। সেদিন শেষ বিদায় দিয়েছিল রাজদীপকে, কিন্তু একটা সিদ্ধান্ত অটল না থাকতে পারে আর বাসায় ফিরে যাওয়া নিজেকে খুব দোষারোপ করেছে দিঘি। তাকে ছাড়াই বাবাকে বিদেশে গিয়ে চিকিৎসা করার কথা বলে দেয়, কিন্তু সোহান মল্লিক নাছোড়বান্দা। যা ঠিক করে রেখেছেন তাই করবেন, মেয়েকে ছাড়া বাইরে একদম যাবেন না। রাজদীপের সাথে সম্পর্ক ছিন্ন করাতে চান তিনি, তাই বাধ্য হয়ে শহরের নামকরা হসপিটালে সার্জারি করান আর একই সাথে রাজদীপকে খোঁজার ব্যবস্থা করেন। গাছকে শিকড় থেকে উগড়ে ফেলে এত অপেক্ষা করতে হবে না মেয়েটাকে। তিনি সেটাই করতে চান, কিন্তু রাজদীপ নিজের ইচ্ছে হারিয়েছে। তাকে খোঁজা কি এতটা সহজ হবে? সময় প্রবাহিত হয়ে যাচ্ছে। গ্রীষ্ম শেষে বর্ষা আসলো। দিঘির মনে তিক্ততা সমানুপাতিক হারে বৃদ্ধি পেতে থাকলো। হঠাৎ একদিন কি একটা মনে করে দেখি ছোট্ট খুপড়ির মতো দরজাটি দিয়ে গুপ্ত ঘরটিতে প্রবেশ করলো। ঘরটিতে আগের মতো আওয়াজ রয়ে গেছে। দিঘি বুঝতে পারে না কেন এরকমটা হচ্ছে, তবে ভালোর দিক হচ্ছে এসব আওয়াজ দিঘির কোনো ক্ষতি করতে পারে না। সবুজ রঙের লাইট জ্বালিয়ে সব কিছু ঠিকঠাক মতো পর্যবেক্ষণ করতে লাগলো দিঘি। দেখতে চাইলো কোনো কিছু বদলে গেছে কিনা, আর রাজদীপ এরপরে এই ঘরটিতে এসেছিল কিনা। পুরো ঘরটিতে ঘুরতে ঘুরতে চেয়ারের কাছে এসে থমকে গেল দিঘি। চেয়ারটিতে ছোট একটা ডায়েরি রাখা আর সাথে একটা আলগা কাগজ। দিঘি দুটোই হাতে তুলে নিয়ে বাইরে বেরিয়ে আসলো। দ্রুত ডায়েরিটা খুলতেই দিঘি বুকে ব্যথা অনুভব করল। ডায়েরিতে রাজদীপের লেখা রয়েছে। প্রথম পাতায় লেখা, মিসেস রাজদীপ, এই ডায়েরিতে যা যা লেখা হয়েছে সব কিছু তোমাকে উদ্দেশ্য করে। তুমি কি শুনবে আমার কথা? আমি জানি তুমি শুনবে, তোমাকে শুনতে হবে ফুলটুসি। দিঘির মনে হতে লাগলো রাজদীপ তার কানের কাছে এসে এসব বলে গেল। দিঘি বুকে হাত দিয়ে কেঁদে ফেল। এত খারাপ লাগছে, কাউকে বলে বোঝাতে পারছে না। লোকটা এভাবে না বলে কিভাবে চলে যেতে পারলো? সে কি জানে না দিঘি কতটা কষ্ট পেতে পারে? নিজেকে কিছুটা শান্ত করে দিঘি পরের পাতা উল্টালো। তার জন্য রাজদীপ কি লিখে রেখে গেছে জানতে হবে, খুঁজে বের করতে হবে রাজদীপকে। পরের পাতায় রাজদীপ লিখেছে, আমি জানি তুমি প্রথমে এই ডায়েরিটা খুঁজে পাবে, কিন্তু যেদিন পাবে সেদিন হয়তো আমি তোমার কাছে থাকবো না। তুমি কি কষ্ট পাবে? কষ্ট পেও না। আমি তো ভালো মানুষ না। দেখি তুমি তো জানো ভালো মানুষকে ভালো মানুষের সাথে মিশতে হয়। তুমি ভুল করে ফেলেছো, খারাপ মানুষের জীবনে পা ফেলেছো। সরি ফুলটুসি, পা তো আমি ফেলেছিলাম। কেন যে এমনটা হলো? তাছাড়া তোমার সাথে থাকলে অভ্যাস খারাপ হয়ে যেত। এমনিতেই মরে যাচ্ছি, আরো বেশি দিন কাটালে মরে ভূত হয়ে তোমার আশেপাশে ঘুরতাম, তখন কি ভালো লাগতো বলো? অতি কষ্টের মতো হেসে ফেল। রাজদীপের লেখাগুলোই আঙ্গুল বোলাতে বোলাতে পরের পাতা, তোমার ছোট ছোট চোখ করে আক্রমণ আমার হৃদয়ে মেঘ ডাকে, অঙ্গ চড়ে বাঁকে শাকে, আবেগের ঢেউ ওঠে, স্মৃতির ভেলা ভাসে, ধুকপুক করে বুক। থাকুক না বেটা, না হয় সবুর করুক। আচ্ছা ফুলটুসি, তুমি কি জানো তোমায় যখন প্রথম দেখেছিলাম তোমার সেই চোখ দুটো আমাকে আটকে ফেলেছিল। রীতিমতো তোমার চোখ আক্রমণ করেছিল আমাকে। কিভাবে পারলে তুমি? কি জাদু করেছিলে বলো তো? আমার অজস্র হার্টবিটের কারণ তুমি।
তোমার মম আগেই তোমার ছবি পাঠিয়েছিল গুপ্ত ঘরে, নিশ্চয়ই দেখেছো ছবিটা। এই ছবিটা আমি তোমাকে স্বীকার করতে যাওয়ার দিন প্রথম দেখেছিলাম। প্রথম ছবিটার সাথে তোমাকে মেলাতে প্রচণ্ড হিমশিম খেয়েছিলাম। তুমি জানো, একটা শক্ত কাগজের ফিল্টার করা ছবি থেকে তোমাকে বাস্তবে খুব সুন্দর লাগে। সরাসরি তো বলতে পারিনি, কত কিছু বলা আছে তার কিছু অংশ লিখে যাচ্ছি। তোমাকে যতবার দেখি আমি বিমোহিত হই। সব সময় ভাবি কি ভালো কাজ করে জানি তোমাকে এত কাছে পেয়েছিলাম। সময়সীমা খুবই স্বল্প, তাও তো পেয়েছিলাম, তাই না বলো? আর দেখো তো আমার কি কপাল, এই সুন্দরী মেয়েটাকে আমি আর জীবনে কাছে পাবো না। ভাবতেই বুকটা বারবার হু হু করে ওঠে। এখনো বুকটা প্রচণ্ড ব্যথা করছে, পারছি না নিজেকে আটকাতে। তোমার হাসির ছিলি কড়া গলার স্বর কানে বাজে শতবার। তুমি ছাড়া জীবনটা এক বিরান মরুপর। তোমার আধ ভাঙা চুলের বাঁধন অতি রোমাঞ্চকর। ওই ঘন কালো চুলে হারাই আমি বারংবার। ছোট্ট গ্রামের কথা তোমার মনে আছে ফুলটুসি? তখন আমরা ট্রেকিংয়ে যাব প্রস্তুতি নিচ্ছিলাম। ওই সময় তুমি রাস্তায় দাঁড়িয়েছিলে। কড়া রোদ তোমার মুখে পড়ে বিরক্ত করছিল খুব। তুমি এক হাত নিজের মাথার উপর দিয়ে ঢাকার চেষ্টা করছিলে। প্রচণ্ড রৌদ্রে তোমার ললাট গলার মধ্যভাগ ঘামে ভিজে গিয়েছিল। তোমার তখন ঘাড়ের নিচ পর্যন্ত চুল ছিল। কত কিউট দেখতে ছিলে তুমি। ক্রিম রঙের জবা ফুল দেখেছো কখনো? একদম সেরকম দেখতে ছিলে তুমি। আমি অজান্তেই পকেটে থাকা রাবার ব্যান্ড দিয়ে তোমার চুল বেঁধে দিয়েছিলাম সেদিন। কেন করেছিলাম এমনটা আমি নিজেও তো বলতে পারছি না। পরে অনেক ভেবেছি বিষয়টা নিয়ে, মাথায় কিছু প্রবেশ করেনি। কিন্তু এখন বুঝতে পারছি তোমার প্রতি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছিলাম। দিকে থামলো খানিকটা, চোখ বন্ধ করে ফেল। চোখে ভাসছে সেদিনের প্রতিচ্ছবি। সে যতই পড়ছে ইমোশনাল হয়ে যাচ্ছে। রাজদীপ এত কিছু কিভাবে মনে রাখলো? এত কথা মনে করে দিঘি প্রচণ্ডভাবে অনুতপ্ত বোধ করছে। মনে হচ্ছে রাজদীপকে সে ভুল ভেবেছিল। পরের পাতা। তোমার ছোঁয়ায় মিশে যায় এক মায়াবী আলো। তোমার দিকে তাকালে সব কিছু লাগে ভালো। তোমার চুলের সুবাসে মনের ভেতর ঝড় ওঠে। তোমার মাঝেই হারিয়ে যেতে মন চায় প্রতি পদে। আমাদের প্রথম চুম্বনের কথা মনে আছে ফুলটুসি? সেই দিনটা আমার জন্য বিশেষ দিন ছিল। একদিক দিয়ে কিছুদিন পর কাছে আসার অনুভূতি আমায় ঘিরে ধরেছিল, অন্যদিকে ভাবছিলাম আর জানি না কতদিন আছে তোমার সাথে। তোমার শীতল স্পর্শে বারবার হারাতে চাই। তোমার নখের আঁচড়ও আমার কাছে ভালোবাসা প্রতিপন্ন হয়। এসব কথাকে মিথ্যে ভেবো না প্লিজ। রাজদীপ সত্যি তোমাকে ভালোবাসে। তোমার তাকানোকে ভালোবাসে, তোমার চুলের মাঝে ডুবে থাকতে ভালোবাসে, তোমাকে বুকে জড়িয়ে ছোট্ট শিশুর মতো রাখতে ভালোবাসে। আমাদেরও বিয়ে হবে আমি কখনো ভাবিনি জানো। সত্যি তুমি যদি জোরাজুরি না করতে আর শ্বশুরমশাই যদি বাধ্য না করতো, আমাদের কখনোই বিয়ে হতো না। বিয়ে দুটো মানুষ আর দুটো পরিবারের পবিত্র বন্ধন, অথচ তোমার পরিবারের সাথে আবার সম্পর্ক শত্রুতার। তাহলে পবিত্র কিভাবে হলো বলো তো? তবে তোমার ভালোবাসা আমায় খুব পবিত্র করে দিয়েছে জানো। এজন্যই তো আমাদের বিয়েটা সমাজে পবিত্রতা এনেছে। বিয়ের মাধ্যমেই তোমাকে কাছে পাওয়ার সুযোগ পেলাম, না হলে কি আর পারতাম এভাবে ঘন্টার পর ঘন্টা বুকে জড়িয়ে ঘুমাতে? তুমি ঘুম থেকে উঠতেই তোমাকে কাছে দেখতে পেতাম কি? তাই তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ এই জন্য বিয়ের ক্ষেত্রে জোরাজুরি করেছো বলে। না হলে রাজদীপ নিজের এত এত অপকর্মের কথা জেনেও তোমার মতো স্নিগ্ধ একটা মেয়ের সাথে জীবন বাঁধতে পারতো না, সাহস হতো না তো। আমি কত তিক্ততার মাঝে ছিলাম বলে তোমার থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছি, তুমি বুঝতে পারছো ফুলটুসি? তুমি তো জানো আমি অনেক খারাপ কাজ করেছি। বলেছিলে খারাপ কাজের শাস্তি আমাকে তুমি দেবে। অবশ্যই দাও, আমি তোমার শাস্তি গ্রহণ করছি। এছাড়া এই জীবনে আর কিচ্ছু করার নেই। তোমার থেকে দূরে গিয়ে বেঁচে থেকেও লাভ নেই। ফ্যামিলি, পরিবার কত সুন্দর একটা শব্দ, তাই না? আমিও চেয়েছিলাম পরিবারে সবার মাঝে সুন্দরভাবে আমার জীবন কাটাতে, কিন্তু সৃষ্টিকর্তা হয়তো সেটা চায়নি। এই জন্য তো আমার হাতে এত অপকর্ম করালো বলো। যদিও ওনার কোনো দোষ নেই, না আমি ফ্যামিলির কোনো দোষ দিচ্ছি, দোষ রয়েছে আমার মধ্যে। বলেছিলাম একসাথে 10 বছর কাটাবো, তোমার মতো ছোট্ট একটা দিঘিকে নদী বানাবো,
কিন্তু দেখো আমার ভাগ্য, তোমার সাথে 10 মাস কাটানোর সৌভাগ্য হলো না। শেষ কিছু কথা বলবো, তুমি দয়া করে আমাদের স্মৃতিগুলো ভুলে যেতে পারবে? আমি তোমাকে ভালোবাসি এটা ভুলে যেতে পারবে? আমি বলছি তুমি সব ভুলে যাও, তোমার বাবার বাড়ি গিয়ে সব নতুন থেকে শুরু করো, কিন্তু ফিরে যাওয়ার আগে একবার গুপ্ত ঘরে যেতে পারবে ফুলটুসি? গুপ্ত ঘরের মেঝেতে কতগুলো ফাইল পড়ে থাকতে দেখবে, সেগুলোতে আমার অতিরিক্ত অপকর্মের সব লিস্ট দেয়া আছে। সেগুলো তুমি ঢাকা শহরের পুলিশদের কাছে নিয়ে যেতে পারো। এভাবে আমাকে শাস্তি দেয়া হবে, তোমার প্রতিজ্ঞাও পূরণ হবে। তবে আকাশকে এসবের মধ্যে আনবে না, ও আমার ভাইয়ের মতো। আমি চাই না আমার জন্য ছেলেটার কোনো ক্ষতি হোক। আমি তোমাকে যেমন ভালোবাসি, আকাশকেও ভাই হিসেবে খুব ভালোবাসি। ছেলেটাকে অনেক কিছু সামলাতে হচ্ছে, এক্সট্রা প্যারা দিও না ওকে। ডায়েরির সাথে একটা কাগজ পেয়েছো নিশ্চয়ই, ওইটা আকাশের জন্য লেখা। ওকে সব কিছু বলো না, ভেঙে পড়বে আমার বন্ধু। শুধু চিঠিটা দিও, পারবে না? দেখি পেজ উল্টে আসলো শেষ পাতায়। এ পর্যায়ে চোখ দিয়ে অযোধ্যায় অশ্রু ঝরছে। দেখি পড়তে লাগলো। সব শেষে বলতে চাই, ধন্যবাদ আমার জীবনে আসার জন্য। যদি বেঁচেও থাকি আর কখনো যাতে আমাদের দেখা না হয়। আমি চাই তুমি খুব ভালো থাকো। আমার পিচ্ছি বউ, বলো ভালো থাকতে পারবে না? দেখি সম্পূর্ণটা পড়ে শ্বাস নিতে পারছে না, আর কান্না তো থামছেই না। রাজদীপ কি তাকে ভুল বুঝলো? কিন্তু দেখি নিজেও চেয়েছিল রাজদীপের শাস্তি দিতে। সব কেমন গুলিয়ে যাচ্ছে, ঠিকমতো সিদ্ধান্ত নিতে পারছে না সে। নির্জনে সেদিনের মেসেজ দেখি পরের দিন সকালে উঠে দেখেছিল। তখন অফিসারকে বলেছিল রাজদীপের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন না নিতে, পরে তাকে এই বিষয়ে জানিয়ে দিবে। নির্জনও কেন যেন দিঘির কথা মেনে নিয়েছিল। ডায়েরিটা বুকের মধ্যে জড়িয়ে দিঘি কখন যে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল খেয়াল নেই তার। সকালে উঠে বসার ঘরে গেল, দেখল রাজদীপের মা দুশ্চিন্তায় কিছু খেতে পারছেন না। দিঘি কি বলে সান্ত্বনা দিবে বুঝতে পারছে না। সবাইকে কি বলে দিবে রাজদীপ তার জন্য দূরে চলে গেছে? তাহলে তো এই বাড়িতে এক মুহূর্ত জায়গা হবে না দিঘির। সে শ্বশুরের রুমে উকি দিল, দেখল রাজের বাবা কেমন নিস্তেজ হয়ে পড়ে আছেন বিছানায়। দিঘিকে দেখে বলেন, দ্বীপের কোনো খবর পাওয়া গেছে বৌমা? দিঘি দুদিকে মাথা নাড়িয়ে না জানালো। রাজের বাবা বিড়বিড় করে বলেন, কই যে গেল ছেলেটা, বুড়ো বয়সেও আমাকে মেরে ছাড়বে। নিজেকে অসহায় মনে হলো দিঘির। মনে হচ্ছে সব কিছুর পেছনে সে নিজেই দায়ী। আরও এক দফা কেঁদে ফেল। এত কান্নাকাটি জীবনে কারোর জন্য করেছে কিনা দেখি বলতে পারছে না। বাবার ছায়াই বড় হয়েছে, যা চেয়েছে তাই পেয়েছে, শুধু মায়ের ভালোবাসা ছাড়া। কিন্তু আজ যখন অন্য মানুষকে ভালোবাসতে শিখলো, এত বড় একটা ধাক্কা খেলো। এই ধাক্কা সামলাতে সে আর জীবন কান্না করে কাটাতে হবে ভাবলো সে। দেখি কোনো রকম ফ্রেশ হয়ে আসলো, আকাশের সাথে দেখা করতে ওদের বাসায় চলে গেল। রাজদীপকে পাওয়া গেছে কিনা জিজ্ঞেস করে তার জন্য লেখা চিঠিটা হাতে গুজে দিল। কিছু বলতে গিয়েও দিঘির চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। যথেষ্ট সামলে সে বলল, আকাশ প্রথমে প্রচণ্ড বিস্ময় প্রকাশ করলো। কাগজটা কাপা কাপা হাতে নিয়ে খুলে দেখলো এতে রাজদীপের হাতের লেখা রয়েছে। সে লিখেছে, প্রিয় রাজদীপ, আমি নেই বলে পদভ্রষ্ট হোস না। আমি সবসময় তোর সাথে ছিলাম, আছি, থাকবো। এতদিন আমরা দুজনে মিলে সব করেছি, এবার তুই নিজের মতো গুছিয়ে নে। আমি জানি তোর মাথায় অনেক বুদ্ধি, তুই পারবি। দরকার পড়লে জেজুকেও নিয়ে নে। ছেলেটা আমার জন্য অনেক সহ্য করেছে কিনা জানিস। আমি হয়তো কিছু বছরের সৌভাগ্য নিয়ে জন্মেছিলাম, এই জন্যই তো তোদের মতো এত সুন্দর একটা পরিবারকে সাথে পেয়েছি। তুই, জেজু, আমাদের একটা দল, সাথে আমার ছোট্ট পরিবার, দিঘি, আমার শহর, সবাইকে অনেক ভালোবাসি রে। খুব কষ্ট লাগছে, বুকে জ্বালাতন হচ্ছে। তুই তো জানিস আমার অবস্থা। কেউ না বুঝলেও তুই অন্তত বুঝতে পারিস আমার মনকে। তুই তো আমার ভাই। এ পর্যায়ে আকাশের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। সে নাক মুছে আবার পড়তে লাগলো, আমার জন্য বিয়ে থামিয়ে রাখিস না ভাই। মনে আছে আমি একবার বলেছিলাম তোর পছন্দ পৃথিবীর যে কোনো প্রান্তে হলে সেখান থেকেই মেয়ে তুলে নিয়ে আসবো। সেটা তো হলো না। তোর পছন্দ আমার বোনকে, একদম পাশের বাসার মেয়ে। যাক, ভালোই হলো, কষ্ট করতে হলো না। আমার পক্ষ থেকে রেশমির সাথে
বিয়ে করার ফুল পারমিশন আছে। মেয়েটার বয়স হয়ে যাচ্ছে, এমনিতেই অসুস্থতার জন্য কত বছর গ্যাপ গেছে। সত্যি সত্যি ভালোবেসে থাকলে বিয়ে করে ফেল, না হলে তোর বন্ধু রাগ করবে। মা বাবাকে একটু দেখে রাখিস। জানি এই কথাটা দিদিকেও বলতে পারতাম, কিন্তু যেখানে আমি নেই সেখানে ও থেকে কি করবে। ওকে মুক্তি দিলাম। ভালো থাকিস বন্ধু। আর সরি রে, একসাথে করা প্রমিস রাখতে পারিনি। আমরা বলেছিলাম যা করব একসাথে সব করব, কিন্তু তা হলো না। তুই সুখে থাকলেই আমারও সুখে থাকা হয়ে যায়। যা অপকর্ম করেছি, পরপারে গিয়ে হয়তো দেখা হবে না, তাই আগে থেকে বিদায় জানালাম। তোর একমাত্র বন্ধু রাজদীপ। আকাশ লাল চোখ নিয়ে দিঘির দিকে তাকিয়ে বলল। এটা রাজদীপ দিয়েছিল? দিঘি মাথা নাড়ল, বলল। দেয়নি, আমি খুঁজে পেয়েছি। শালা আমাকে রেখে চলে গেল। দিঘিও অশ্রুসিক্ত চোখে বলল। এখন কি করব ভাইয়া? ওকে কিভাবে খুঁজে পাবো? আমি কিছু বুঝতে পারছি না, কই গেল যে পাগলাটা? আকাশের ফোন বাজলো। ফোন উঠিয়ে যা শুনলো, আকাশ তাতে স্তব্ধ হয়ে পড়ল। প্রায় 5 মিনিট যাবৎ ফোন হাতে নিয়ে ঠাই দাঁড়িয়ে থাকলো সে। দিকে অবাক হয়ে জিজ্ঞেস করলো। কি হয়েছে? তুমি এমন কেন করছো? আকাশের হাত থেকে ফোন পড়ে গেল। সে ঢোক গিলে পড়ল। রেশমির বাগি 3 ধর্ষকদের মৃতদেহ পাওয়া গেছে, সাথে পুলিশদের রাজের উপর সন্দেহ হচ্ছে। কেন? রাজ করেছে কি এসব? ওর ওপরে সন্দেহ কেন হচ্ছে? দিঘির শরীর উত্তেজনায় কাঁপছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে তার। আকাশ বলল। রাজদীপ ডেড স্পটে একটা ক্যামেরা রেখে গেছে, যেখানে ভিডিও চিত্র লাইভ ধারণ করা হয়েছে। ভিডিওটিতে ছেলেগুলো যাদেরকে রেপ করেছিল আর যারা যারা মিলে করেছিল সবার নাম বলে স্বীকার করেছে, আর কিভাবে করেছিল তারও কিছু বর্ণনা দেওয়া হয়েছে। ভিডিওর এক পর্যায়ে ধস্তে হয়েছিল, তখন রাজদীপের চেহারা অল্প হলেও দেখা যাচ্ছিল। দিঘি মাথায় হাত চেপে ধরে কিছুক্ষণ দাঁড়িয়েছিল, অতঃপর দ্রুত রাজদীপের বাড়ি ফিরে গেল। সেখানেও টেলিভিশনে খবর চলছিল। সবাই বিধ্বস্ত হয়ে তাকিয়ে আছে, কারোর মুখে কোনো কথা নেই। 1 ঘন্টার মধ্যেই বাসায় পুলিশের ফোর্স আসে। রাজদীপ আর দিঘি সুখের সংসার ধ্বংস করে ফেলে তারা। রাজদীপের গুপ্ত ঘরের সব কিছু বাইরে বের করে আনা হয়। দিঘি রাজদীপের ফাইলগুলো আগে সরিয়ে নিয়েছিল, অন্য জায়গায় রেখে দিয়েছিল। সেটা খুঁজতে খুঁজতে পেয়ে যায় তারা। দিঘি সম্পূর্ণ সময় অসহায়ের মতো দাঁড়িয়ে ধ্বংসলীলা দেখছিল। রাজদীপের পরিবারের জন্য সময়টা ভয়ানক ছিল। পুলিশ ফোর্স রাজদীপ কোথায় থাকতে পারে তা একে একে সকলের কাছে জানতে চায়, কিন্তু কেউ ঠিকমতো উত্তর দিতে পারে না। আকাশকে জেরা করতে থাকে পুলিশ। আকাশও নিজেও জানে না, তাই কিছু বলতে পারে না। রাজদীপের পরিবর্তে আকাশকে পুলিশ অফিসাররা ধরে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তার পক্ষে কোনো প্রমাণ ছিল না, তাই আকাশ বেঁচে যায়। রাজদীপকে খোঁজার জন্য চিরুনি অভিযান শুরু হয়। এত মানুষকে খুন করে বেরিয়েছে, পালিয়ে আর কতদিন থাকবে? কিন্তু এই ঘটনার 5 মাস পার হয়ে গেল, রাজদীপকে খুঁজে পাওয়া গেল না। রাজদীপের ছবি দিয়ে ওয়ারেন্ট পোস্টার লাগিয়ে দেওয়া হয় পুরো দেশে। তাকে সিরিয়াল কিলারদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। দেশে অহরহ অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে, অনেকেই ধরে নিয়েছে রাজদীপ কোনো অ্যাক্সিডেন্টের কবলে পড়ে মৃত্যুকে বরণ করে নিয়েছে। কারণ এত খোঁজাখুঁজির পরও যেহেতু তাকে পাওয়া যায়নি, আর বাইরের দেশে গিয়েছে এমন কোনো ইনফরমেশনও পাওয়া যায়নি, সেক্ষেত্রে এসব কিছু ভেবে নেওয়া ছাড়া আর কারোর কিছু করা নেই। দিকে এখনও রাজের বাড়িতে অবস্থান করছে। সোহান মল্লিক 2 বার এসে নিয়ে যেতে চেয়েছেন মেয়েকে, কিন্তু লাভ হয়নি। দিকে নিজের সিদ্ধান্তে অটল। এদিকে শহরের মানুষ রাজদীপের খারাপ কাজের কথা জেনে বিশ্বাস করতে পারছে না। এত বছর একটা নেতার উপর বিশ্বাস করে জীবন চালাচ্ছিল সকলে, এখন হঠাৎ একজন এসে সেই নেতার সকল খারাপ কাজের লিস্ট ধরিয়ে দিল। তখন স্বাভাবিকভাবেই শহরের মানুষ বিশ্বাস ভেঙে যাওয়ার কথা, কিন্তু নুরিগঞ্জের মানুষ ভিন্ন। তারা রাজদীপের খারাপ কাজের কথা জানার পরও রাজদীপের করা সকল ভালো কাজ, ভালো ব্যবহার ভুলে যায়নি। সকলে এখনও রাজদীপকেই নেতা মানে। রাজের পরিবারের খুব খারাপ সময় কেটেছে কতগুলো মাস। এই শহর থেকে তাদের যে বিতাড়িত করে দেওয়া হয়নি, এটাই অনেক। রাজের বাবাও নিজের ছেলেকে না দোষ দিতে পারছে আর না কিছু বলতে পারছে। দোষ যে ওনার নিজের, সেটা তিনি ভালোই বুঝতে পারছেন। রাজদীপ যে মৃত, এই কথা পুরো পরিবার এক মুহূর্তের জন্য মানতে পারছে না। রাজদীপের এত খারাপ কাজের কথা শুনো দিকে নিজের আর প্রিয় মানুষটির ভালোবাসার কথা ভুলে যায়নি। তার বিশ্বাস রাজদীপ একদিন না একদিন ফিরবে। প্রতিদিন অনেক ভোগান্তিতে কাটাতে হয়, ঘুম আসে না, খাওয়া দাওয়া করতে ইচ্ছে করে না, তাও কোনোভাবে যেন চলে যাচ্ছে সব।
রাজদীপের চিন্তায় ব্যাকুল করছে সবাইকে। দিঘি 2টা টিউশনি নিয়েছে। আকাশ এতদিন সকলকে সামলিয়েছে, কিন্তু আর কত। তাই দিঘি কিছু টাকা পয়সা কামানোর জন্য অনেক ঘোরাঘুরি করে 2টো টিউশনি জোগাড় করেছে। তো এরই মধ্যে একদিন বাসা থেকে বের হওয়ার পথে একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখলো দিঘি। লোকটা অনেকক্ষণ ধরে ঘুরঘুর করছিল। দিঘি বেশি চিন্তা না করে পাশ কেটে চলে যায়। কিন্তু বাসে আসার সময় যখন দেখলো লোকটা দাঁড়িয়ে আছে, আগ্রহ দমাতে না পেরে জিজ্ঞেস করলো, কে আপনি? অনেকক্ষণ ধরে দেখলাম বাসার সামনে ঘোরাঘুরি করছেন, কাউকে খুঁজছিলেন? লোকটা মাথা নেড়ে জানালো। হ্যাঁ, দিঘি নামের একটা মেয়েকে খুঁজছিলাম। দিঘি অপ্রস্তুত বোধ করলো, বলল, আমি তো দেখি, কিন্তু কে আপনি? আপনাকে তো চিনলাম না। লোকটার মুখে চওড়া হাসির রেখা ফুটে উঠল। সে দ্রুত বলল, আমি দীপেশ, তোমার বড় ভাই। চিনবে না তো? সেই ছোটকালে দেখা হয়েছিল। এখন দুজনেই বড় হয়ে গেছি, আর তুমি তো বিয়েও করে ফেললে। দিঘি বিস্মিত হয়ে বলল, দীপেশ, আমি বোধহয় পাপার মুখে তোমার কথা মাঝে মাঝে শুনেছিলাম। দীপেশ দীর্ঘশ্বাস ফেলে বলল, হুম, তোমার পাপাকে নিয়েই কিছু কথা ছিল। সময় হবে তোমার? দিঘি মাথা দুলিয়ে বলল, অবশ্যই। বাসায় আসবে নাকি বাইরে কোথাও? বাসায় না, বাইরে কোথাও। দিঘি একটা ক্যাফে দেখি নিয়ে গেল দীপেশকে। দীপেশ দিঘির থেকেও লম্বা, ফর্সা তার শরীরের রং। চেহারাতেও শোয়ান মল্লিকের ছাপ ফুটে উঠেছে। দিঘি বুঝতে পারল তার পাপার চেহারায় পেয়েছে দীপেশ। দীপেশ কফি অর্ডার করলো দুজনের জন্য। দিঘির দিকে তাকিয়ে বলল, খুব অকওয়ার্ড লাগছে, তাই না? আমারও লাগছে। আমার তো তেমন মনে নেই, কিন্তু ছোট থাকতে তো মাই মাঝে মধ্যে তোর কথা বলতো। আমি তখন বুঝতাম না তেমন কিছু। আমি জানতাম না আমার একটা ভাইও আছে। দীপেশ তার ছেলের সাথে হাসলো, বলল, অনেক কিছু জানি না, আমি জানাতে আসলাম। আমি চাই না তুই আমার মতো ধোকায় বসবাস করিস। তুই করেই বলি, দুজনের সম্পর্কটা স্বাভাবিক হবে। দিঘি মাথা নাড়িয়ে বলল, কিসের ধোকা? বলছি, তোকে খুঁজতেও অনেক কাঠখড় পোড়াতে হয়েছে আমাকে, কিন্তু দাদু জানের নির্দেশ, তার নাতনিকে এসব জানাতেই হবে। সোহান মল্লিকের বাংলো কেয়ারটেকার রেজভান হোসেনের কাছে জানতে পারলাম তোর বিয়ে হয়েছে নুরিগঞ্জের নেতার সাথে। তাই খুঁজতে খুঁজতে এখানে আসলাম। এখানকার পাস জোগাড় করতে অনেক দিন কেটে গেল। কফি নিয়ে আসলো ওয়েটার। দীপেশ কফির দিকে তাকিয়ে বলল, আমাদের জীবনটা মিথ্যায় ভরা, বুঝলি? জন্মের কয়েক বছর পর আমাদের আলাদা করে দেওয়া হলো। বাবা আর মায়ের প্রতিনিয়ত ঝগড়া হতো এই জন্য। আর বাবা তো মাকে শারীরিক মানসিক দুইভাবেই নির্যাতন করত। আমার মা দিবস হওয়ার কয়েক বছরের মধ্যে মানসিক ট্রমার মধ্যে চলে যায়। মায়ের শরীরে নির্যাতনের অনেক চিহ্ন রয়েছে। আমার কাছে ছবি আছে প্রমাণ হিসেবে। দিঘি অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল। দীপেশ কিছু ছবি বের করে দিঘিকে দেখালো। দিঘি নিজের মায়ের চেহারা প্রথমবারের মতো দেখলো। খুব করুণ দেখাচ্ছিল ছবিতে। ছবির দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলো দিঘি। শরীর কেঁপে উঠল তার। শরীরে আঘাতের দাগ দেখে দিঘির শরীর জ্বলে উঠল। সে বলল, কিন্তু পাপা যে এমনটা করেছে তার প্রমাণ কি? আমার পাপা খুবই ভালো মানুষ, সে এরকম করতে পারে না। আমাকে খুব আদর যত্ন দিয়ে বড় করেছে। এখন হুটহাট একজন এসে আমাকে বলবে আর আমিও মেনে নিব, তা হয় না। দীপেশ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমিও জানি, তবে প্রমাণ হিসেবে আমার মায়ের পুরনো ফোনে কিছু ভিডিও আছে, দাঁড়া দেখাচ্ছি। দীপেশ একটা ভিডিও বের করে দেখালো দিঘিকে। ভিডিওতে দেখা গেল সোহান মল্লিক আর তার প্রথম স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে। আর ঝগড়ার মাঝে সোহান মল্লিক তার স্ত্রীকে আঘাত করছেন, মাঝে মধ্যে থাপ্পড় মারছেন, তো মাঝে মধ্যে গলা চেপে ধরছেন। একদম শেষে দেখা গেল সোহান মল্লিক তার রাগ কন্ট্রোল করতে না পেরে একটা লাঠি নিয়ে মারতে এসেছেন। দিকে ফোনটা অফ করে দিল, চোখ বন্ধ করে ফেলল সে। আর দেখা যাচ্ছে না জীবনে আর কি কি দেখার আছে, আর কি কি সত্য জানার আছে, সেটা ভেবে যাচ্ছে মেয়েটা। দেখি বলল, তাদের বিয়ে কি ভালোবেসে হয়েছিল না? আমার দাদুজান তো তাই বলল। দুজনের সম্মতিতেই বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যেই পাপার আসল রূপ ধরা দেয়। নিজের রাগের উপর নিয়ন্ত্রণ নেই তার।
হুটহাট মাথা গরম হয়ে গেল, মারধর করতো। কিন্তু আমার সামনেই কখনো এমন কিছু পড়লো না কেন? পাপা চাইলে তো আমাকেও মারতে পারতো, কিন্তু এমন কিছুই তো করেনি কখনো। উল্টো আমার গায়ে একটা টোকাও পড়তে দেয়নি। কারণ সোহান মল্লিকের জীবনে একমাত্র তুই হচ্ছিস তার প্রিয় মানুষ। তোকে নিজের জীবনের চাইতেও ভালোবাসে সে। এই জন্যই আমাকে মায়ের হাতে তুলে দিয়ে তোকে নিয়ে যাওয়ার সময় একবারও দ্বিধাবোধ করেনি। তবে কয়েকদিন আগে ওনার এক লোক এসেছিল আমার বাড়ি। কিছু পেপার দেখিয়ে বলল অনেক আগে মিস্টার মল্লিক তার 40% সম্পত্তি আমাকে দিয়েছিলেন। পরে দাদুজনের সাথে কথা বলে জানতে পারলাম মা অনেক জোর করে বলে উনি আমার ওপরে দয়া করেছেন। দিঘি মিলান কণ্ঠে বলল, মা কোথায়? আমাকে নিয়ে যাবে? মা সে তো নেই, মাকে শেষ করে দিয়েছিল ওই লোকটা। দিবসের পরও যে শাস্তি দেয়নি। আমি দেখেছিলাম হুটহাট বাসায় এসে আক্রমণ করতে। মা ভেবেছিল নতুন করে আবারও সব শুরু করবে, কিন্তু ওই লোকটার জন্য পারেনি। এত জঘন্য মানুষ। তবে কয়েক বছরের মাথায় সোহান মল্লিক আবার বিয়ে করেন, যে তোর এখনকার দ্বিতীয় মা। তারপরে সব শান্ত হয়, কিন্তু মায়ের অবস্থা আরও অবনতির দিকে যেতে থাকে। এটা স্বাভাবিক। সারাক্ষণ ভয়ে ভয়ে থাকতো মা, কখন কি হয়ে যায় সেই ভয়। কয়েক বছর ট্রিটমেন্ট করার পর মায়ের শরীর ঠিক হয়, কিন্তু একদিন আবারও তার শরীর খারাপ হয়। এরপর এক সপ্তাহের মাথায় মা আমাদের থেকে চিরতরে বিদায় নেয়। দিঘির শরীর থরথর করে কাঁপছে, চোখ থেকে জল উপচে পড়ছে। মাকে একবার দেখারও সুযোগ পেল না। তার আগেই দীপেশ আরও বলল, তবে দাদুজনের কাছে জেনেছি মা তোকে খুব মিস করত, তাই নিজের এক বান্ধবীকে গৃহশিক্ষিকা হিসেবে পাঠিয়েছিল। কিন্তু একসময় যখন মিস্টার মল্লিক সত্যি জেনে যান, সেই আন্টির সাথেও তিনি কী জানি করেছিলেন। পরে আর বান্ধবীকে খুঁজে পাননি মা। দিঘির দম আটকে আসছে। সে বলল, আমি বাইরে যাব, এসব শুনতে আর ভালো লাগছে না। প্লিজ কফিটা শেষ করে যা। আমি আর কিছু বলছি না, শান্ত হয়ে বস। দিঘি চুপচাপ শান্ত হয়ে বসার চেষ্টা করলো। কফি এখন ঠান্ডা পানিতে রূপান্তরিত হয়েছে, তাই শেষ করতে বেশি সময় নিল না দিঘি। দীপেশও বিল মিটিয়ে দিঘিকে নিয়ে বাইরে আসলো, কিন্তু বাইরে আসতে দিঘির শ্বাস প্রশ্বাস আটকে আসলো। কানে শব্দ আসা বন্ধ হয়ে গেল। দিঘি মূর্ছা গেল। দীপেশ দ্রুত দিঘিকে পড়ে যাওয়া হতে রক্ষা করলো। বিকেলের দিকে দিঘির যখন জ্ঞান ফিরল, সে নিজেকে হসপিটালে আবিষ্কার করলো। এক সাইডে বসে আছে আকাশ, তার পাশে দিঘির বড় ভাই দীপেশ দাঁড়িয়ে। দিঘি দ্রুত উঠে বসলো, কেমন পাগলের মতো আচরণ করতে লাগলো। আকাশ দিঘির কাঁধে হাত রেখে শান্ত করতে লাগলো, কিন্তু দিঘি কোনো কথাই শুনছে না, মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারছে না। দীপেশ ডাক্তারকে ডেকে আনলো। ডাক্তার চেক করে একটা ইঞ্জেকশন পুশ করে দিয়ে বলল, আমি বলেছিলাম ওনার প্রেশার হাই হয়ে গেছে, কোনো বিষয় জেনে হয়তো শোকে আছেন। দিঘি আবারও ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। সন্ধ্যার দিকে জ্ঞান ফিরে আকাশ আবারও ছুটে আসলো। দীপেশের কাছ থেকে আগে জেনে নিয়েছিল কেন দিঘি এমনটা করছে, আর এটাও বুঝতে পারছে রাজদীপ কেন এই বিষয়টা দিঘিকে জানাতে চাননি। আকাশ দীর্ঘশ্বাস ফেলে দিঘিকে বলল, তোমার বাবার অনেক কীর্তি আছে, যা শুনলে তুমি আরও শখে চলে যাবে। মূলত এই জন্য রাজদীপ তোমাকে ওনার সম্পর্কে কিছু বলতে চায়নি, উল্টো নিজে এসব অপমান সহ্য করে গেছে। দিঘির প্রশ্নবিদ্ধ চাহনি নিয়ে তাকালো আকাশের দিকে। আকাশ বলল, যাই হোক, বিশ্রাম নাও, আমি আর কিছু বলছি না। না, আমি শুনতে চাই। আমাকে সবকিছু বলো ভাইয়া। দিঘির কন্দনরত স্বর। দিঘি খুব আকুতি মিনতি করতে লাগলো। একসময় আকাশ বাধ্য হয়ে বলতে শুরু করলো, মিস্টার সোহান মল্লিক আমাদের গ্রেশমির কেসে ধর্ষক ছেলেদের পক্ষে দাঁড়িয়েছিলেন। তিনি তাদের কেস জিতে জিতে সাহায্য করেছিলেন। শুধু তাই নয়, একজন ধর্ষকের কাছে জানা গেছে তিনি একটা মেয়ের মৃতদেহের ঠিকানা লাগাতেও সাহায্য করেছিলেন। তিনি একজন জঘন্যতম পুরুষ, যে কিনা ধর্ষণকে সাপোর্ট করে তাদেরকে সাহায্য করেছিলেন। এজন্য রাজদীপ অন্যদের মতো তাকেও মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু জানা গেল তারই একটা মেয়ে আছে, তাকে সোহান মল্লিক নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। তাই রাজদীপ সেই মেয়েকেই প্রথম টার্গেট করে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, রাজদীপ যখন সোহান মল্লিকের মেয়েকে নিয়ে প্ল্যান করছিল, তখনই আমাদের ওয়েবসাইটে ওনার মেয়েকে মারার জন্য একটা অফার আসে। অফারটা অবশ্যই তোমার দ্বিতীয় মা দিয়েছিলেন। রাজদীপ লোফে নেই সেই অফার, তারপরই হয় তোমার সাথে দেখা। দিঘি থেমে থেমে জিজ্ঞেস করলো,
আর পাপাকে কি সত্যি আঘাত করেছিল রাজদীপ? কি হয়েছিল বিয়ের আগের দিন? রাজদীপ বাসায় ফেরেনি কেন? সোহান মল্লিক সেদিন আমাদের সাথে একটা খেলা খেলতে চেয়েছিলেন। তিনি আর রাজীব যে কিনা একজন ধর্ষকের বড় ভাই ছিল, তারা দুজনে আমাদের বিশ্বস্ত পার্টনার জেজুকে আটকে রেখেছিল। জেজুকে নির্মমভাবে আঘাত করা হয়েছিল। এখন জেজু অনেকটাই সুস্থ, যদিও রাজদীপ আর আমি তাকে বাঁচাতে চাই, অথবা বলা যেতে পারে সোহান মল্লিক নিজেই আমাদের আসতে বলেছিলেন জেজুকে ছেড়ে দিয়ে আমাদের মেরে ফেলার জন্য। সেই অনুযায়ী জেজুকে ছেড়ে দেওয়া হয় আর আমাদের নিয়ে মজা করতে ব্যস্ত হয়ে পড়েন তিনি। খেলাটা হয়েছিল তোমাদের বাড়ির স্টোর রুমে। আমাকে একটা পিলারের সাথে বেঁধে রাখা হয়েছিল, আর শরীরে কয়েকটা জায়গায় ছোটো ছোটো 3টে বল চিপকে দেওয়া হয়েছিল। রাজীব একটা পিস্তল নিয়ে আসে। পিস্তল দিয়ে যদি সবগুলো বলের মাঝে ফুটো করে দিতে পারে তাহলে খেলায় সে জিতে যাবে। রাজদীপ আর রাজীব দুজনকেই খেলার সুযোগ দেওয়া হবে। যদি রাজদীপ জিতে যায়, সে স্বাচ্ছন্দ্যে আমাকে নিয়ে বাড়ি ফিরতে পারবে, আর না জিতলে সোহান মল্লিক সিদ্ধান্ত নেবে কী করবে আমাদের সাথে। প্রথমবার রাজদীপকে সুযোগ দেওয়া হয়। বল খুব ছোট থাকায় রাজদীপের নিশানা চুত হয়ে পড়ে, কিন্তু রাজীব আমার মাথায় বেঁধে দেওয়া বলটিকে ফুটো করতে সক্ষম হয়। পরের বার রাজদীপ আবারও পারছিল না, কারণ একটু এদিক সেদিক সেদিকে হলেই আমার শরীরে বুলেট গেঁথে যেত। রাজীব আবারও পেরে যায়। এবার শেষের একটা বল বাকি। এই সময় রাজদীপ একটা বল ফুটো করতে সক্ষম হয়, অন্যদিকে রাজীব দুটো। রাজীবের শেষ সুযোগ, আর শেষবারের সময় রাজীব ইচ্ছে করে আমার হাতে গুলি করে। আমি আর্তনাদ করে উঠি আর রাজকে ডাকতে থাকি। রাজদীপ তখনই খেপে যায়। রাজীবের সাথে ওর ধস্তাধস্তি লেগে যায়। সোহান মল্লিক খুব উপভোগ করছিলেন। একসময় দুজনকে থামালেন, আর আমি তখন জ্ঞান হারালাম। পরে যখন চোখ খুললাম দেখলাম হাতে ব্যান্ডেজ করা, তবে গুলি এখানে হাতের ভেতরেই রয়েছে। রাজদীপ পায়চারি করছে। আমাকে দেখে বলল, কোনো না কোনোভাবে এখান থেকে বের হতে হবে, নাহলে এতক্ষণ হাতের ভেতরে বুলেট থাকলে সমস্যা হতে পারে। রাজদীপ আর আমি মিলে দরজা ভেঙে বাইরে আসলাম। সোহান মল্লিক আর রাজীবের কতগুলো লোক ছুটে আসলো আমাদের মারতে। তাদের সাথে মারামারি লেগে গেল। একসময় রাজীবের সাথে না পেরে তারা ছিটকে পড়ল। তারপর সোহান মল্লিক রাজীবকে পাঠালেন। রাজীব প্রচণ্ড শক্তি নিয়ে তাকে আঘাত করলে সেও মাটিতে লুটিয়ে পড়ল। শেষে সোহান মল্লিক আমাদের আটকে চেয়েছিলেন। তখনই রাজদীপের সাথে ধস্তাধস্তি লেগে যায়। রাজের হাত লেগে একটা দেয়ালে জোরে ধাক্কা খান উনি, আর সেখানেই ঠেসিয়ে দাঁড়িয়ে থাকেন। তার মাথার পিছন থেকে চুষি চুষি রক্ত বের হতে থাকে। তখন বোঝা যায় তিনি পেছনে আঘাত পেয়েছেন। তারপর আর কি, রাজদীপ কয়েকজন সাহায্য হসপিটালে নিয়ে যায় আমাদের, আর গাড়িতে বসে রাজীবের শাস্তির ব্যবস্থা করে। এই হচ্ছে কাহিনী। দিঘির মস্তিষ্ক প্রচণ্ড রূপে উত্তপ্ত হতে থাকে। রাগে মাথার শিরা উপশিরাগুলো দপদপ করছে। আকাশ আরও বলে, সোহান মল্লিক চেয়েছিলেন প্রথমে আমাকে মারতে, তারপর রাজদীপকে। তোমার সাথে রাজদীপের বিয়ে একদমই দিতে চাননি তিনি। মূলত রাজের কাছ থেকে তোমাকে ছাড়া পাওয়ার জন্য আর রাজীবের প্রতিশোধ পূর্ণ করার জন্য এই বিশ্রী খেলায় উঠেছেন তিনি, যে খেলায় তিনি নিজেই ফেসেছেন। দিঘি দীপেশের দিকে তাকিয়ে বলল, আমি একবার বাসায় যেতে চাই, তার আগে কিছু কাজ করতে হবে তোমায়। রাজি তুমি? দীপেশ দিঘির কাঁধে হাত রেখে বলল, অবশ্যই বোন, আমি তোর সাথে আছি। রাজের পাশে ফিরে মণিকে সব কথা জানলে মণিও নিজের সাথে করা সোহান মল্লিকের ব্যবহার জানায় দিঘিকে। মাথা উত্তপ্ত কয়লার মতো আরও গরম হতে থাকে দিঘির। 2 দিন পর সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে বাড়ি ফেরে দিঘি। বাড়িটা সেদিন ফাঁকা ছিল। স্টাফরা ছুটিতে গিয়েছে হয়তো। এখন সোহান মল্লিকের আচরণ সরল হওয়ার সবাই সুযোগ নিয়ে মাঝে মধ্যে ছুটি কাটায়। মিসেস জবা আর বাকি সকলে ঘুমিয়ে সময় কাটাচ্ছিল। দেখি পাপার সাথে দেখা না করে স্টোররুমে পর্যবেক্ষণ চলে যায়। স্টোররুমের দেওয়ালে এখনও রক্তের দাগ শুকিয়ে রয়েছে। ধস্তাধস্তি যে হয়েছিল তা বোঝা যাচ্ছে। এরপর হয়তো এই রুমে কেউ প্রবেশ করেনি। রুমটা পরিষ্কার করার কথাও কেউ চিন্তা করেনি। পুরো রুমের ভিডিও করে নেয় দিঘি নিজে পাপার রুমে চলে যায়। সোহান মল্লিক অনেকদিন পর দিঘিকে দেখে চমকে ওঠেন। এখন মোটামুটি সুস্থ তার শরীর। তিনি বলেন, তুই হঠাৎ, আগে জানলে গাড়ি পাঠিয়ে দিতাম। দিঘি তাচ্ছিলের সাথে হেসে বলল, তার কোনো দরকার ছিল না। তোমার দামি জিনিসে চড়ার কোনো ইচ্ছে নেই। সেগুলো তুমি শোপিস হিসেবে সুন্দর করে সাজিয়ে রাখো। সোহান মল্লিক ভুরু কুঁচকে ফেলেন। দিঘি জিজ্ঞেস করলো, দেখি এভাবে কথা বলছিস কেন? কিছু হয়েছে? দিঘি মাথা দুলিয়ে বলল, হ্যাঁ, একজনকে নিয়ে এসেছি। কে? দীপেশ রুমে প্রবেশ করলো। দীপেশকে দেখে আঁতকে উঠলেন সোহান মল্লিক। চোখ পাকি শাসন করতে চাইলেন ছেলেটাকে।
দীপেশ কয়েকটা কাগজ দিঘির হাতে ধরিয়ে দিল। তার নিজের হাতেও কিছু কাগজ রয়েছে। দিঘি হুঙ্কার দিয়ে বলল, অনেক টাকার পাওয়ার তোমার, তাই না? নাও তোমার টাকা, তুমি নিজেই গেলো পাপা। দীপেশ আর দিঘি দুজনের সম্পত্তির কাগজপত্র ছিঁড়ে টুকরো টুকরো করে ফেল। দিঘি আরও বলল, মানুষ যতই টাকা পয়সা কামিয়ে ফেলুক না কেন, কিন্তু দুনিয়ায় আসল জিনিস কি জানো? মানুষকে সম্মান করা। আর এই কথাটা তুমি একদিন আমাকে শিখিয়েছিলে, কিন্তু আফসোসের কথা, দেখো নিজেই আত্মস্থ করতে পারোনি। মানছি তুমি আমাকে অনেক আদর যত্ন করেছো, আমাকে ভালোবাসা দিয়েছো, যা চেয়েছি তাই দিয়েছো, অনেক স্নেহ করেছো, কিন্তু অন্যদের সাথে কি করেছো তুমি? তুমি নিজের স্ত্রীকে সম্মান করতে জানো না, তার উপর দিনের পর দিন অমানবিক আচরণ করেছো। একজন ভালো চরিত্রের অধিকারী মানুষ তো এরকম করতে পারে না। আমি মানতে পারছি না তুমি আমার সেই বাবা যে আমাকে এতটা ভালোবাসতে। চারিত্রিক দিক দিয়ে একটা নির্লজ্জ বেহায়া মানুষ তুমি। দিঘি এক নাগারে কথাগুলো বলে যাচ্ছে। শোন মল্লিককে বলার সুযোগ দিচ্ছে না একদম। আরও বলল, এসব বলা কি এতই সহজ? তোমার হিংস্র রূপ চিনেই আমি এখানে এসেছি। আজ এখন এই মুহূর্তে আমরা দুই ভাই বোন তোমাকে ত্যায্য করলাম। আমার আসল মায়ের উপর করা নির্যাতন আর কিছু মানুষের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় কাকের মতো ঘুরছে আর সকলের মনে আওয়াজ তুলছে। আজকে আমাকে বাহবা দেবে না পাপা? তোমার মান সম্মান সবকিছু ধূলিসাৎ করে দিয়ে এসেছি। এখন এসব সম্পত্তি তোমার দ্বিতীয় স্ত্রী আর তার একমাত্র ছেলেকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করো। আমি চললাম। শোন মল্লিক এতক্ষণে বলার সুযোগ পেলেন। তিনি দ্রুত বিছানা থেকে নেমে দিঘিকে থামিয়ে বলেন, তুই কি পাগল হয়ে গেছিস দেখি? নিজের পাপাকে অবিশ্বাস করছিস? সব প্রমাণ তোমার বিরুদ্ধে। তুমি আমার চোখে কালো কাপড় বেঁধে দিয়েছিলে। আমি তোমার জন্য রাজদীপকেও অবিশ্বাস করেছিলাম, কিন্তু আসল খেলা তো তুমি খেলেছো। সাংঘাতিক খেলোয়াড় তুমি। প্রাউড অফ ইউ পাপা। দিঘি হাততালি দিয়ে বলল শেষের বাক্যটা। সোহান মল্লিক নিজেকে বাঁচাতে বলল, ওই ছেলেটা তোকে মিথ্যে বলেছে দেখি। ও মিথ্যে বলেছে তাই বুঝি? মায়ের ওপর কি নির্যাতন করনি তুমি? ধর্ষকদের সাপোর্ট করনি তুমি? তাদেরকে সাহায্য করনি তুমি? মনির গলা চেপে তাকে অসুস্থ করে দাওনি তুমি? আমার গৃহ শিক্ষিকার সাথে কি কি করেছো সেটা তো তুমি ভালো জানো। এছাড়া রাজদীপ আর ওর বন্ধুকে মেরে ফেলার চেষ্টা কি করনি তুমি? আর কত কত যে খারাপ কাজ করেছো তার তো হিসেব নেই। বাকি তুমি জানো। প্রস্তুত থাকো, হয়তো কিছু সময়ের মধ্যে পুলিশ তোমাকে নিতেও এসে পড়বে। দিঘি মুখ বাঁকিয়ে হাসল। একদিক দিয়ে এসব কথা বলার জন্য ভেতরে কতটা কষ্ট হচ্ছে সেও জানে, কিন্তু যা সত্যি তা সত্যি। সত্যি সত্যি পুলিশ আসলো আর সোহান মল্লিকের হাতে হাত করা পরিয়ে বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট স্যার। সোহান মল্লিক হুমকি দিয়ে তাদের ছাড়তে বলেন। লাফালাফি করে ছোটার চেষ্টা করলেন। দিঘি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল নিজের পাপার দিকে। সোহান মল্লিক তেজ নিয়ে বলল, কেন, তোর রাজদীপ কি খারাপ করেনি? ওর চরিত্র আর আমার চরিত্র একই। আমি খারাপ হলে সেও খারাপ। ভুল। রাজদীপ শয়তানদের শাস্তি দিয়েছে, এতে ভুল কিছু করেনি। জানি ওর স্ট্র্যাটেজি ভুল ছিল, কিন্তু কাজ ভুল ছিল না। পুলিশ মিস্টার সোহান মল্লিককে আরও কিছু বলতে না দিয়ে চলে গেলেন। মিসেস জবা বাইরে দাঁড়িয়েছিলেন, ভয়ে ভয়ে ছিলেন কখন জানি তাকেও নিয়ে যায়। দিকে মিসেস জবার কাছে আসলো আর এই বাংলো ছেড়ে চলে যাওয়ার আদেশ দিল। মিসেস জবা তেলে বেগুনে জ্বলে উঠলেন। তিনি বলেন, কেন যাব? এটা আমার বাড়ি। তোমার এই বাংলোতে কোনো অধিকার নেই। আমি পুলিশের কাছে যাব, এই বাংলোর অধিকার নিয়েই ছাড়বো। তোমার বিপক্ষেও প্রমাণ আছে, বেশি করলে সব প্রমাণ পুলিশের হাতে দিয়ে দিব। এই কথাতে কাজ হলো না। মিসেস জবা চুপ হলেন, কিন্তু একই সাথে প্রচণ্ড ক্ষিপ্ত হলেন দিঘির ওপর। রাজদীপ, যার নামে পুরো শহর চলত, সেই পুরুষটি গত 4 বছর ধরে দিঘির সাথে নেই। মরুভূমির আগলা বালুকণার মতো অবান্তর বয়ে চলা হাওয়ার সাথে কোথায় যেন উড়ে গেছে, আর আসলো না। যে বালুকণা নিজ ইচ্ছায় উড়াল দেয়, সেই বালুকণা কি নিজ ইচ্ছায় ফিরে আসতে পারে? দিঘি ছেলেটার জন্য কত অপেক্ষা করেছে। এখনও মেয়েটার মন বলে তার প্রিয় পুরুষটি কোথাও না কোথাও আছে। নিয়তি তাদের ঠিক কাছে আনবে। দিঘি বিষয়টা মন থেকে বিশ্বাস করে। সময় বয়ে গেছে, সাথে সাথে দিঘির বয়সও 24-এ পড়েছে। যতই বাধা আসুক, প্রতিটি বাধা খুব সাহসিকতার সাথে মোকাবিলা করেছে দিঘি। পড়াশোনা থামায়নি। রাজদীপের চিঠি পড়তে পড়তে দিঘি কান্না করে রাত পার করেছে। অন্যদিকে ভোরের সকালে নতুন আলোর সাথে জাগ্রত নতুন উদ্যমে পড়াশোনা চালিয়ে গেছে। ব্যাচেলর ডিগ্রি শেষের আগেই 4র্থ বর্ষে দিকে একটা শপ খুলেছে। শপে মেয়েদের জন্য
নিজের তৈরি ডিজাইনে জামা কাপড় বিক্রি করা হয়। অনলাইন দুনিয়ায় বেশ খ্যাতিও পেয়েছে দিঘি। আকাশ, রেশমি, দীপেশ, রেহান, উর্মিলা সকলেই অনেক সাহায্য করেছে দিঘিকে। কারোর অবদান কম না। দীপেশ এখন সোহান মল্লিকের কোম্পানি চালাচ্ছে, এতে অবশ্য তার অধিকার আছে। দীপেশ প্রথমে মানা করেছিল এই ব্যাপারে, কিন্তু দিঘি বাধ্য করে। সামনে আবার দীপেশের বিয়ের খবর শোনা যাচ্ছে। রেহান উর্মিলার সম্পর্ক বেশ ভালোই চলছে, একে অপরকে ছাড়া এখন দিন চলে না। সোহান মল্লিকের সকল সম্পত্তি দিঘি দরিদ্রদের মাঝে বিলিয়ে দেয়। না হলে কে কোথা থেকে এসে কি দাবি করে বসে। এর চেয়ে থাকুক না, যারা অবহেলায় আছে তারা ভালো থাকুক। সূর্যের সাথে মাঝে মধ্যে দেখা হয়ে যায় দিঘির। যতই যাই হোক, বাচ্চা ছেলেটার তো কোনো দোষ নেই। যখন যাই অনেক কিছুই কিনে নিয়ে যায় দিঘি তার জন্য। এখন পরিবার বলতে দিঘির কাছে রাজদ্বীপের শহর, তার বাড়ি, বাড়ির মানুষজন আর সূর্য। এতে দিঘি আবেগে আপ্লুত হয়। শুধু রাজদ্বীপ চলে আসলেই দিঘির জীবনটা পূর্ণতায় ভরপুর হয়ে যেত। আকাশ আর রেশমি এখনও বিয়ে করেনি। রাজদীপ যদিও চিঠিতে বলেছিল বিয়ে করে ফেলতে, কিন্তু আকাশ পালে সারা জীবন একলা থাকবে, তাও নিজের বন্ধুর অনুপস্থিতিতে বিয়ে সারবে না। আকাশের মায়ের এদিকে ঘোর আপত্তি। উনি বলেছেন রেশমিকে ভুলে অন্য কাউকে বিয়ে করে ফেলতে, কিন্তু আকাশও নিজের বন্ধুর মতো ঘাটতারা। যাকে ভালোবেসেছে তাকে বিয়ে করবে, না হলে বিয়ে করবে না। রেশমিরও একই মত, সে ভাইয়ের অনুপস্থিতিতে বিয়ে করতে চায় না। ব্যাচেলর ডিগ্রি নেওয়ার শেষে দিঘির খ্যাতি আরও বৃদ্ধি পায়, যাকে এখন কেউ বাবার নামে চেনে না, আর না চেনে কেউ একজন নেতার বইয়ের নামে। সবাই দিঘিকে শুধুমাত্র দিঘি হিসাবেই চেনে। এটাই তো চেয়েছিল দিঘি। দিঘি মাঝে মধ্যে নিজের ফলোয়ারদের সাথে দেখা করে বিভিন্ন এলাকায় ঘুরতে চলে যায়। এতে পাবলিসিটি বাড়ে, জানাশোনাও বৃদ্ধি পায়। কেউ নিয়ন্ত্রণ করে দিঘি নিজের দৈনন্দিন রুটিন চেক করে, কতজন মানুষ আসবে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করে তারপর একসাথে দেখা করার প্রোগ্রামের আয়োজন করে। এমনি একটা নতুন নিয়ন্ত্রণ আসে। চট্টগ্রাম থেকে অনেকে দেখা করতে চায় দিঘির সাথে। ফেসবুক গ্রুপে স্ট্যাটাস এই নিয়ে খুব মাতামাতি চলছে। দিঘি জিজ্ঞাসাবাদ করে, একসময় রাজি হয়ে যায়। সে বিশেষত রাজি হয় চট্টগ্রাম নামটা শুনে, কারণ রাজদ্বীপের সাথে প্রথম দেখা হয়েছিল সেখানেই। আবারও সুন্দর প্রকৃতির খোঁজে বেরিয়ে পড়ে দিঘি। তার মনে হয় রাজদ্বীপের সাথে যেদিন প্রথম দেখা হয়েছিল সেদিনই সময়টা আবারও অতিবাহিত করার সুযোগ পেয়েছে এই ভ্রমণের মাধ্যমে। ঘড়ির কাঁটা যেমন ঘুরে ফিরে 2বার 12তে এসে থামে, আজও সেই একই জায়গায় চট্টগ্রামের বাসটা থেমে যায়। সকলে নাস্তা করার জন্য বাস থেকে নেমে পড়ে। দিঘি বিভোর হয়ে তাকিয়ে থাকে সেই একই রাস্তায়। বুকের ভেতর কি যেন একটা ধড় করে লাফাতে থাকে। কিছুক্ষণ পর সেও নেমে পড়ে। রাস্তার ধারে সেই একই টঙের দোকান, পাশে খাবারের দোকান। দিঘি সেদিনের মতো বাসের পেছনের দিকে যেতে থাকে। এক স্থানে গিয়ে থমকায়। এখানে একটা নতুন ফুলের দোকান হয়েছে। দিঘি তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। হরেক রকমের ফুলের নামে ক্রিম রঙের জবা ফুলটাই দিঘিকে সবচেয়ে বেশি কাছে টানছে। রাজদীপ চিঠিতে বলেছিল দিঘি দেখতে ক্রিম রঙের জবা ফুলের মতো। দিঘির শরীরে শিরশির অনুভূত হয়। সে এই জবা ফুল ক্রয় করতে দোকানের ভেতর পা রাখে। দোকানের ভেতর একজন পেশিবহুল লোককে পিছন ঘুরিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তার পিছনের দিক দেখেই দিঘির হার্টবিট ফাস্ট হয়ে যায়। লোকটা ফুলের ডেকোরেশন করতে ব্যস্ত। দিঘি নিচের বুকে হাত দিয়ে বলে ওঠে, এক্সকিউজ মি। লোকটা সামনে না ঘুরেই বলে ওঠে, জি বলুন, কোনটা নেবেন? সিঙ্গেল নাকি অনেকগুলো একসাথে ডেকোরেশন করে নেবেন? লোকটার কণ্ঠস্বর সোজা দিঘির বুকে গিয়ে বাঁধে। সে উঁচু হয়ে সচকিত গলায় পড়ল। লোকটা এবার পেছনে ফিরে দাঁড়ালো। লোকটার চেহারা দেখে দিঘি আর এক মুহূর্ত দাঁড়াতে পারল না। দাঁড়ানোর শক্তি যেন হারিয়ে ফেলেছে সে। কাঠের তৈরি ফুলের দোকানে ধপ করে পড়ে গেল দিঘি। তার পড়ে যাওয়াতে কম্পিত হলো সম্পূর্ণ দোকানটি। দিঘি ফ্যাস ফ্যাস করে কেঁদে উঠল। আবারও কিছু সময় পর রাজদ্বীপের দিকে মুখ তুলে চাইল। রাজদ্বীপ এখনও ঠায় দাঁড়িয়ে। এতে দিঘি আরও মনক্ষুণ্ণ হলো। সে আরও গভীরভাবে রাজদ্বীপকে পর্যবেক্ষণ করলো। ছেলেটার মুখে দাড়ি, গোঁফ জন্মেছে, চুলগুলো আগের তুলনায় অনেক বড় হয়েছে, মাথায় গামছা বাঁধা। একদম চেনা যাচ্ছে না, কিন্তু দিঘি ঠিকই চিনতে পেরেছে তার প্রিয় পুরুষটিকে। দিঘি জোরে সোরে বলে উঠল, আই হেট ইউ। রাজদীপ এক পা দু পা করে দিঘির কাছে এগিয়ে আসলো। নিচু হয়ে দিঘির
সম্মুখে হাঁটুগড়ে বসে বলল। এটা বলতেই কি এত দূর এসেছো? দিকে কিছু বলল না, নিঃশব্দে তাকিয়ে আছে রাজদীপের দিকে। হঠাৎ মনে হচ্ছে এসব স্বপ্ন না তো। এতগুলো বছর কতবারই তো রাজদীপের কাছে টেনে নিয়েছিল, কিন্তু পরে আবারও ভুল ভেঙে গিয়েছিল তার, কারণ সব স্বপ্ন ছিল। দিকে মাছি তাড়ানোর ভঙ্গিতে বলল। রাজদীপ ফিক করে হেসে ফেল, নিচু হয়ে দিঘির গালে কোমল ঠোঁটে পরশ বসিয়ে দিল। দিঘি চোখ বড় বড় করে তাকালো, সজোরে থাপ্পড় মেরে বসলো রাজদীপের লোমশ গালে। ভ্রু কুঞ্চিত করে তাকালো রাজদীপ। দিঘি বলল। কে তুমি? রাজদীপের বেশে আমার চোখে ভাসছো কেন? রাজদীপ দিঘিকে টেনে দাঁড় করলো, কোনো উচ্চ বাক্য না করে জড়িয়ে ধরলো মেয়েটাকে। দিঘির মাথা রাজের বুকের বাঁ পাশে গিয়ে ঠেকলো, কানে পৌঁছালো ছেলেটার হার্টবিট। রাজদীপ বলল। তুমি আমাকে খুঁজতে দেরি করে ফেলেছো, এত লম্বা সময় অপেক্ষা করিয়েছো। আই হেট ইউ টু মাই ডিয়ার ফুলটুসি। দিঘির শ্বাস প্রশ্বাস দ্রুত ওঠানামা করছে। সে মুখ তুলে রাজদীপের দিকে তাকালো। রাজদীপের লোমশ গালে হাত দিয়ে ভাবল, এটা স্বপ্ন নয়, সত্যি। রাজদীপ হেসে ফেল, নিজের মাথা থেকে গামছা খুলে দিঘির কোমর নিজের সাথে বেঁধে ফেল। ফুলটুসির গালে হাত রেখে বলল। রাজদীপ না, শুধু দ্বীপ। রাজদীপকে পেলে পুলিশ জেলে নিয়ে যাবে। দিঘি সেসব কথায় পাত্তা দিল না। সে রাজদীপের গলা নরম হাত দিয়ে চেপে ধরল, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল। তোমার সাহস খুব বেড়ে গেছে। তুমি কি বলেছো চিঠিতে? আমাদের যাতে আর কখনো দেখা না হয়। হ্যাঁ, ওই লাইন পড়ে আমি পাগলের মতো কেঁদেছি, তুমি জানো। ফাজিল একটা, আজকে তোমাকে মেরেই ফেলবো। এটা লিখলে কেন? তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি? রাজদীপ হেসে ফেল, নিচু হয়ে দিঘির ঠোঁটে চুপ করে চুমু খেল। রাজদীপের হঠাৎ আক্রমণে দিঘি তার গলা হতে গাল হাত সরিয়ে ফেল। ভালো লাগাই মনটা ছিঁড়ে গেল। রাজদীপ প্রস্ফুটিত স্বরে বলল। ভুল হয়েছে ফুলটুসি, মাফ করে দাও। না, কোনো ক্ষমা না। তোমাকে আমি আস্ত রাখবো না। এটা লিখলে কি করে তুমি? আর একটা কিসের জন্য কাজ হবে না? 4 বছরের 4,000টা কিস পেন্ডিং আছে। কবে দেবে বলো? রাজদীপ হেসে দিঘির কাঁধে হাত রেখে বলল। সব দেবো আস্তে আস্তে। এখন বলো, এখানেই আমার বাসা, যাবে বাসায়? দিঘি মাথা নাড়িয়ে সম্মতি জানালো। রাজদীপের চোখের দিকে দৃষ্টি রেখে বলল। এভাবেই এতদিন ছিলে? তোমার মনের ভেতর লুকিয়েছিলাম, তোমার চোখের কোণায় বাস করছিলাম, তোমার সাথে সাথেই তো ছিলাম। শুধু হাত বাড়ালেই পেয়ে যেতে আমায়। খুব দেরি করে ফেলেছো ফুলটুসি। তোমার মতো ফুলের মাঝে বেঁচেছিলাম, ভবিষ্যৎ অনিশ্চিত ছিল, ধৈর্য ধরে রেখেছিলাম। হয়তো তোমার অপেক্ষা আমাকে বাঁচতে সাহায্য করেছিল, হয়তো তোমার ভালোবাসা আমাকে টিকিয়ে রেখেছিল। হ্যাঁ, এইভাবেই এতদিন ছিলাম আমি। দিঘি মিষ্টি করে হেসে আবারও জড়িয়ে ধরল রাজদীপকে। একরাশ মুগ্ধতা দুজনের মাঝে ছড়িয়ে পড়ল। রাজদীপ যে তার লেখা চিঠিতে এত হিন্ট দিয়ে গেছে সেটা আজ বুঝতে পারল দিঘি। কিন্তু এখন বুঝে লাভ কি হলো? শুধুই না, দুজনে এত দূরে ছিল। ইস, কতদিন পর আবারও রাজদীপের বুকে মাথা রাখতে পারল মেয়েটা। সেই একই ব্যথা অনুভূতি আবারও অনুকরণ ঘটালো। এই অপেক্ষা যেন যুগ যুগের ছিল। দুজনের কেউই জানতে পারেনি এভাবে আবারও তাদের দেখা হবে, আবারও সেই ঘুরে ফিরে প্রথম দিনে ফিরে আসবে। হয়তো ভালোবাসা এমনই হয়, একজনের মন আরেকজনের জন্য ব্যাকুল হয় কি জানি। তবে কেউ কি খেয়াল করেছেন দিঘির সাথে দেখা হওয়ার পর রাজদীপের জীবনে কতটা পরিবর্তন হয়েছে? রাজদীপ বলেছিল সে তার কাজকে ভালোবেসে ফেলেছে, কিন্তু শেষ পর্যন্ত সেই কাজ, পরিবার, পরিজন, শহর আর সমস্ত কিছু ছেড়ে ভিন্ন বেশ ধরে দূরে পাড়ি দিতে হয়েছে। রাজদীপ কি কখনো ফিরতে পারবে নিজের শহরে? দিঘির সাথে এই মিলন কি তার জীবনে সর্বনাশ বয়ে আনবে না? তাই এটা যেন আরেক প্রলয়ের শুরু।